আমি চন্দ্রিমা ওরফে মিনি। নামটা আমার মায়ের দেওয়া। মনে পড়ে গেল তো রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের অনর্গল কথা বলে যাওয়া সেই ছোট্ট মিনির কথা। জীবনে প্রথমবার তোমাদের কাছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত একান্ত আপন কিছু কথা অকপটে বলার চেষ্টায় আমার এই কলম ধরা। ভাবছ তো এই আবার নতুন কি কথা? প্রযুক্তির দৌলতে সোশ্যাল মিডিয়াতে নিজের কথা তো আজকাল সবাই বলে, যেগুলো অনায়াসেই প্রচুর ভিউ আর লাইকে ভরে ওঠে। না না, আমি সেরকম কিছু বলতে বসিনি। নিজেকে জাহির করার ওরকম ইচ্ছে বা এলেম কোনোটাই আমার নেই। আসলে একটা ঘটনা আমার ভেতরটাকে বড় নাড়িয়ে দিয়ে গেল। তাহলে এই কিছুদিন আগে রশিদ মানে গায়ক উস্তাদ রশিদ খানের অকাল মৃত্যু। রশিদ আমার চেয়ে বয়সে কিছু নবীন ছিল, আর ঘটনাচক্রে যখন সে উস্তাদ রশিদ খান সাহেব হয়ে ওঠেনি তখন থেকে তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তাই তার এই অকালে চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তার এই চলে যাওয়াই হয়তো হঠাৎ আমার প্রাণের ভেতরে কড়া নাড়িয়ে জানিয়ে দিয়ে গেল, ওহে জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রাখো, কোন দিন তোমার ডাক পড়ে যাবে, তখন হয়তো আর সময় পাবে না কো। আমার অত্যন্ত হালকা নাচুনি মন প্রথমটায় এ কথাটা ঠিক বুঝতেই পারল না। তারপরেই এ কথার মর্মার্থ বুঝে কেমন যেন থম মেরে গেল, আর মনে হলো না, কয়েকটা কথা সবার কাছে বলার দরকার আছে বইকি। কারোর জন্য নয়, শুধু নিজের জন্যেই দরকার। সেই কাবুলিওয়ালার ছোট্ট মিনির স্বভাব আর কি, নিজের মনের ঝুড়ি ঝুড়ি কথা আপন খেয়ালে বলে চলা। কে শুনলো, কে হাসলো, কে সমালোচনা করলো, এসব দেখার মন, ইচ্ছে বা সময় কোনোটাই তার নেই। আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের সঙ্গে আমাদের পরিবারের যোগ বহুদিনের। রামপুর সাসওয়ান ঘরানার প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ নিসার হোসেন খান সাহেবের নাতি রশিদ খান উত্তরপ্রদেশের সাসওয়ান বাদায়ুঁ থেকে কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে আসে দাদু নিসার হোসেন খান সাহেবের কাছে সঙ্গীতের প্রথাগত তালিম নেবার জন্য। 1978 সালে আইটিসি লিমিটেডের মতো নামকরা কর্পোরেট সংস্থা হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার, প্রসার, সংরক্ষণ, গবেষণা ও শিক্ষাদানের জন্য কলকাতার টালিগঞ্জে সঙ্গীত রিসার্চ একাডেমি তৈরি করে। আমার বাবা মা নিজেদের পরিচিতির সূত্রে ওই একাডেমির পুরোধা সদস্য হিসাবে যুক্ত ছিলেন। সে সময় প্রতি বুধবার ওই একাডেমিতে নবীন প্রতিভার সন্ধানে পারম্পরিক প্রথা মাফিক শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসত, যা আজও হয়ে চলেছে। এরকমই এক আসরে তরুণ গায়ক রশিদের সাথে আমার মায়ের প্রথম পরিচয় হয়। মায়ের কাছে শুনেছি বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বাহাদুর খান সাহেব মাকে সে সময় বলেছিলেন, বেলা, রশিদ নামে একটি ছেলে খুব ভালো গাইছে, শুনে দেখো। সেই আসর থেকেই রশিদের সঙ্গে আমাদের পরিবারের যোগসূত্র তৈরি হয়ে যায়। এখানে আমার বাবা মায়ের একটু পরিচয় দিলে বিষয়টা বুঝতে বোধহয় তোমাদের একটু সুবিধা হবে। আমার বাবা শ্রী অঙ্কুর রায় মুখার্জি ছিলেন একটি নামকরা আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিক। মা বেলা রায় মুখার্জি ছিলেন একজন সুগায়িকা। সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়ের কাছে আমার মা সঙ্গীতের তালিম নেন। ভজন, রাগপ্রধান, শ্যামাসঙ্গীত ছাড়াও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলো আমার মা নিখুঁতভাবে গাইতে পারতেন। কিন্তু সংসার এবং স্বামীকন্যাদের প্রতি যত্নবান হতে গিয়ে নিজের প্রতিভাকে উপেক্ষা করে কোনোদিনই নিজের সঙ্গীত চর্চার দিকে মন দেননি মা। তাই মানুষ সেভাবে মাকে না চিনলেও পরিচিত মহলে তাঁর গানের যথেষ্ট খ্যাতি ছিল। আমার বাবা মায়ের সম্মিলিত রসায়ন ছিল এক স্টার জুটির মতো। স্টার কি শুধু সোনালী পর্দাতেই হয়? কখনো কখনো বাস্তব জীবনেও তার দেখা মেলে বইকি। সে সময় আমার বাবা মায়ের পরিচিতিতে
সমাজের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার বহু গুণী মানুষের উপস্থিতিতে আমাদের পার্ক স্ট্রিটের বাড়ি সরগরম হয়ে থাকত। বাবা মায়ের যৌথ ব্যক্তিত্বের ম্যাজিকে আমি ও আমার বোন পুষি ওরফে নীলাশ্রী এক সুন্দর সুরেলা পরিবেশে ছোটবেলা থেকেই বেড়ে ওঠার সুযোগ পেয়েছিলাম। এই সময় থেকে রশিদ ও তার অনুগত বন্ধুবান্ধবদের আমাদের বাড়িতে আনাগোনা শুরু হয়। সঙ্গীত রিসার্চ একাডেমি থেকে প্রায়শই রশিদ তার প্রাণের বন্ধু জিষ্ণুব্রত সরকার এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে চলে আসত। বসত গানের আসর। জিষ্ণুব্রত হল প্রখ্যাত তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায়ের শিষ্য। সন্ধ্যা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত আমাদের বাড়িতে গান বাজনার আসর চলা ছিল দৈনন্দিন স্বাভাবিক ব্যাপার। আমি এবং আমার বোন পুষিও অনেক সময় সেসব আসরে শিল্পী হিসাবে যোগ দিতাম। আমার সদ্য বিবাহিত স্বামীও সঙ্গীতপ্রেমী ছিলেন, তাই বিয়ের পরেও এই ধরনের আসরে গান গাইতে আমার কোনো অসুবিধা হতো না। আনন্দে, হাসিতে, গান বাজনায় আমাদের তখনকার সে দিনগুলো অসম্ভব সুন্দরভাবে কাটত। রশিদের গান সার্বিকভাবে জনমানসে পৌঁছবার অনেক আগেই আমাদের বাড়ির আঙিনা থেকে বহু শ্রোতা রশিদের সঙ্গীতের সুরভিতে মুগ্ধ হয়েছিল। আকাশবাণী কলকাতার তৎকালীন স্টেশন ডিরেক্টর থেকে বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও গুণী শিল্পীদের কাছে তখন থেকেই একটু একটু করে রশিদ তার সুনামের পরিচয় দিচ্ছিল। আমার বাবা মায়ের অপত্য স্নেহ, ভালোবাসার উজ্জ্বলতা এবং অত্যন্ত উৎসাহকে রশিদের জহুরি চোখ কিন্তু চিনতে ভুল করেনি। আমার বাবা মায়ের এই মহত্বের কথা রশিদ জীবনের শেষ দিন পর্যন্ত মনে রেখেছিল। আমার মায়ের গভীর সংবেদনশীলতা, স্পর্শকাতর ও কোমলপ্রাণা স্নেহশীলা স্বভাব এবং তাঁর সঙ্গীতবোধকে রশিদ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখত। মা ছিলেন তার কাছে বড় আদরের দিদি, যে কিনা মিনি পুষির মা, আর বাবা ছিলেন তার দাদা। কিন্তু আমার বাবার হঠাৎ অকাল মৃত্যু আমাদের আনন্দের সেই সুরেলা দিনগুলোতে ঘটালো ছন্দপতন। মনে আছে, বাবার মৃত্যুর পর রশিদ ও তার স্ত্রী সোমা এসেছিল তাকে শেষ শ্রদ্ধা জানাতে। অত্যন্ত হৃদয়স্পর্শী সে চিত্র, যা কোনোদিন ভুলতে পারবো না। রশিদ ও তার পরিবারের সাথে এই প্রাথমিক যোগ পরবর্তীকালে এক সুন্দর আত্মীয়তার বন্ধনে পরিণত হয়েছিল। রশিদের বড় মেয়ে সুহা এবং আমার মেয়ে তকাই মানে শ্রাবস্তি প্রায় সমবয়সী হওয়ায় ছোট থেকেই ওদের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। মনে পড়ছে, রশিদের বাড়িতে যখন কোনো গানের অনুষ্ঠান হতো আমরা নিয়মিত সেখানে যেতাম। রশিদের স্ত্রী সোমা তখন নিজে তত্ত্বাবধান করে অত্যন্ত যত্ন নিয়ে আমার ছোট্ট মেয়ের জন্য আলু ভাতে ভাত বানিয়ে রাখত, পাছে আমার মেয়ের খাবার কোনো অনিয়ম হয়। ভুলিনি কিছুই। এবার আসি একটু মিনির কথায়। সব বললাম অথচ নিজের পরিচয় দিলাম না, তা কি হয়? আমি সে অর্থে নামকরা কেউ নই। আমি হলাম গিয়ে মিনি, যার পোশাকি নাম চন্দ্রিমা। কথাটা অবশ্য শুরুতেই একবার বলেছি তোমাদের। আমার আরও একটা পরিচয় আছে। আমি হলাম হযবরলয়ের সেই সদা গায়ক হতে চাওয়া ন্যাড়া, যার কিনা বড্ড গানের শখ। কেউ সে গান শুনুক আর নাই শুনুক, তাতে ন্যাড়ার মতোই আমারও কিছু এসে যায় না। গানে আমার অসম্ভব ঝোঁক সেই ছোট্টবেলা থেকে। বাবা তাই আমার 4 বছর বয়স হতেই ভর্তি করে দিলেন দীনেন্দ্র সঙ্গীত আয়তনে কিছুটা রবীন্দ্রসঙ্গীত শিক্ষার জন্য। পরে অবশ্য নজরুল গীতিও কিছুদিন শিখেছিলাম, কিন্তু 11 কি 12 বছর তখন বাবা নিয়ে গেলেন প্রখ্যাত গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রায় 1 যুগ ধরে প্রতিমাদের সান্নিধ্যে ও শিক্ষায় নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়েছিলাম আমি। আমার সঙ্গীত জীবনের এই দিনগুলো আমার সারা জীবনের পাথেয়। সে সময় আমার প্রায় সঙ্গে সঙ্গেই আমার বোন পুষি মানে নীলাশ্রীকেও বাবা প্রতিমাদের কাছে তালিম নেবার জন্য নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে সেও একজন সুগায়িকা হয়ে ওঠে। ইতিমধ্যে আমার ভেতর মাথা চাড়া দিয়ে উঠেছে
লতা মঙ্গেশকর হওয়ার স্বপ্ন। তাই শখ হলো 12 ক্লাসের পরীক্ষার পর আর পড়াশুনো করব না। বাবাও তার বড় মেয়ের শখের কথা শুনে বললেন, বেশ, তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গান নিয়ে পড়াশুনো শুরু করে দাও, ঠিকই কোথাও একটা পৌঁছে যাবে। কিন্তু ওই যে মানুষ ভাবে এক আর ওপরওয়ালা ছক কষে রাখেন অন্য কিছু। পড়াশুনোয় একেবারে আগ্রহ না থাকা মিনির কিন্তু মাথাটা ছিল পরিষ্কার। তাই উচ্চ মাধ্যমিকের ফল বেশ ভালো করায় রবীন্দ্রভারতীতে ভর্তি না হয়ে প্রেসিডেন্সি কলেজে দর্শনে অনার্স নিয়ে ভর্তি হতে হলো। বয়ে চলা নদীর নিয়মে ভাসতে ভাসতে দর্শনে সাম্মানিক স্নাতক উত্তীর্ণ হয়ে গেলাম। প্রতিমাদের পর কিরানা ঘরানার উস্তাদ দিলশাদ খানজির কাছেও আমি সঙ্গীতের দীর্ঘ তালিম নিয়েছিলাম। দিলশাদজি সম্পর্কে ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, সঙ্গীতাচার্য পণ্ডিত চিন্ময় লাহিড়ীর শিষ্য পারভীন সুলতানাজির স্বামী। আমার সঙ্গীত শিক্ষায় তাই দিলশাদজি এবং পারভীন সুলতানাজি উভয়ের অবদানই অবশ্য স্বীকার্য। ওনাদের কাছে আমি সঙ্গীতের ব্যাপারে চিরঋণী। এরপর আর 5টা বাঙালি মেয়ের মতো আমার বাবাও এক সুপাত্রের সন্ধান করে আমায় বিবাহ দিয়ে ঘর কন্যামুখী করে তুললেন। আমার অধ্যাপক কম্পিউটার বিজ্ঞানী স্বামী সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের উৎসাহ ও প্রেরণায় এরপর আমি বম্বে আইআইটি থেকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে পিএইচডি করে বসলাম। আমার স্বামীর উৎসাহেই বিয়ের পরও গান এবং পড়াশুনো আমি সমান্তরালভাবে চালিয়ে যেতে পেরেছিলাম, যা উত্তর জীবনে আমার চলার পথে আমায় অনেক কিছু দিয়েছে। এখন মনে হয় যতই লতা মঙ্গেশকর হতে চাই না কেন, অবচেতনে কোথাও একটা বাবার পদাঙ্ক অনুসরণের ইচ্ছা বোধহয় আমার মধ্যে লুকিয়ে ছিল। তাই আমিও বেশ ভালোভাবেই কর্পোরেট দুনিয়ার সাথে যুক্ত হয়ে পড়লাম। পেশাগতভাবে আজ আমি একজন মিউজিক থেরাপিস্ট, কর্পোরেট ট্রেনার এবং স্ট্রেস কাউন্সেলর। আমার একটি ছোট্ট সংস্থা আছে যার নাম DSL সেন্টার। DSL এর পুরো কথাটি হলো ডোন্ট সারভাইভ, লিভ, অর্থাৎ টিকে নয় বেঁচে থাকো, বাঁচিয়ে রাখো। এখানে আমি বিভিন্ন মানুষকে পেশাগতভাবে আরও উন্নত হওয়ার শিক্ষা দিয়ে থাকি। DSL মূলত 2টি বিষয়ে কাজ করে। 1, লাইফ স্কিলসের ওপর কর্পোরেট ট্রেনিং এবং 2, স্ট্রেস কাউন্সেলিং উইথ মিউজিক থেরাপি। আমার একদিকে গান এবং অন্যদিকে কর্পোরেট জীবনের সঙ্গে কোনো রকম সংঘাত না ঘটিয়েই আমার পারিবারিক জীবনটাও বেশ সুবিন্যস্ত ও বৈচিত্র্যময় হয়ে এগিয়ে চলেছে। এবার আবার ফিরি রশিদের অনুষঙ্গে। রশিদ তার অসামান্য প্রতিভার জোরে রশিদ খান থেকে উস্তাদ রশিদ খান হয়ে উঠেছে। বিশুদ্ধ হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন দিকেই তার অবাধ বিচরণের কথা আজ সর্বজন বিদিত, আমার বলার অপেক্ষা রাখে না। মানুষের ভিতরকার মহত্বই তার সীমাকে অতিক্রম করে অসীমকে ছুঁতে শেখায়, আর তখনই তার সাফল্য, মুক্তিও তখনই। যে কোনো মহৎ সৃষ্টি কোনো এক মহৎ অন্তরের প্রতিফলন, একথা রশিদ প্রমাণ করে দিয়েছে। আজকের এই অতি আধুনিক হৃদয়হীন বাণিজ্য সর্বস্ব পৃথিবীতে এমন হৃদয়স্পর্শী গান আমরা কজনই বা গাইতে পারি? পুরনো মানেই তা আউটডেটেড বা পরিত্যাজ্য, এ কথা সম্পূর্ণ ভুল। লতাজি বা রফিজির কালজয়ী গানে কয়েকটা নতুন তান লাগিয়ে অথবা অত্যন্ত সাধারণ রাগাশ্রয়ী ফিল্মি বন্দিশ মুখস্থ করে বিভিন্ন যন্ত্রানুষঙ্গের ছন্দে প্রি কম্পোজড কিছু সরগম লাগিয়ে পেশাদারি আলোয়, পেশাদারি পোশাকে তা মঞ্চে পরিবেশন করলেই সঙ্গীত হয়ে ওঠে না। এতে সঙ্গীত টিকে থাকে না। শাস্ত্রীয় সঙ্গীতের গোড়ার মূল কথাটুকুকে আত্মস্থ করে তাকে হৃদয় দিয়ে উপলব্ধি করা প্রয়োজন। তাই আজকের প্রজন্মের কাছে আমার একান্ত অনুরোধ, ইমান কিংবা ভৈরবীর মতো রাগরাগিনীর প্রাণের কথাটিকে বোঝার চেষ্টা করো। কোন স্বর কোন স্বরের অনুষঙ্গে কেমনভাবে লাগতে পারে তার ভাবটিকে বোঝার চেষ্টা করো।
মহাসমুদ্রের মতো অসীম আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সমাহার, যার কুল পাওয়া অসম্ভব। তবু তার সামান্য স্পর্শেই যে সঙ্গীত কতখানি ঋদ্ধ হতে পারে তা বোঝার চেষ্টা করো। আজ কেবল চাকচিক্যের সাধনায় গানের আসরগুলো তার প্রাণ হারিয়ে ফেলছে। আলোর ঝলকানি, হাততালির বাহবা আর টাকার কুহকে অল্প কিছুদিনের মধ্যেই এক একজন শিল্পী হারিয়ে যাচ্ছে। যদি সত্যিই গানকে ভালোবাসো, গানের জন্য হাসো, কাঁদো, গানকে নিয়েই বাঁচো। প্রদীপের নিচের অন্ধকারে নিজেকে হারিয়ে ফেলো না। সঙ্গীতকে বাঁচানোর দায়িত্ব তো আমাদের সকলের, তাই না? আমার কথাটি ফুরোবার সময় হয়ে এসেছে। অনেক কথাই ঝর্ণার জলের মতো এসে পড়ল কলমের ডগায়। ইচ্ছে করেই নিজেকে বাঁধলাম না। অন্তরের একটা তাগিদ যেন আমাকে দিয়ে কথাগুলো বলিয়ে নিল। আমার এই কাহিনীর শিরোনাম আত্মকথা, রশিদ অনুষঙ্গে। সত্যি, রশিদের চলে যাওয়া যেন আচমকা আমাকে আমার একান্ত আমির সঙ্গে মিলিয়ে দিল এক ঝটকায়। স্রোতের মতো কোথা থেকে কথাগুলো এসে পড়ল। তোমরা আমায় যেমনই ভাবো না কেন, অকপটে কথাগুলো বলতে পেরে আমি কিন্তু খুব স্বস্তি বোধ করছি। সব শেষে আমি রশিদকে তারই গাওয়া একটি বহুল প্রচলিত জনপ্রিয় হিন্দি সিনেমার গান দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলাম। সে শুধু আমি ন্যাড়া বলেই সম্ভব হলো, না হলে সাহসই পেতাম না।
सा रे गा गा सा गा पा 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 सा रे गा गा नि रे गा 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 रे नि ध नि रे पा पा मा 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 रे मा गा गा पा 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 सा रे गा गा चंदा को ताको रातों में है जिंदगी तेरे हाथों में ओ चंदा